ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। ক্লাস 12 সেমিস্টার 4 এর ইতিহাসের 8 নাম্বারের ইতিমধ্যে একটা প্রশ্ন তোমাদের কাছে আমি পৌঁছে দিয়েছি এবং এই মাসের মধ্যেই যে আমাদের 3 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কাছে পৌঁছে দেব। দেখো, সোম সোম বুধ, শুক্র এবং শনি, এই 4টে দিনে রাত 8টা থেকে 9টার ভিতরে প্রতিদিন তোমরা এখানে ক্লাস 12 এর সেমিস্টার 4 এর ইতিহাস প্রশ্ন পেয়ে যাবে। আমরা চেষ্টা করব যে এই মাসের ভিতরে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কাছে পৌঁছে দিতে, কেননা তারপরে আমাদের কাছে বেশি সময় থাকবে না, 1 মাস 2 4 5 দিন সময় থাকবে। এই সময়ের ভিতরে তোমাদের প্রশ্নগুলো আরো সুন্দর করে রেডি করতে হবে। অর্থাৎ আমি যে সময় তোমাদের প্রশ্নগুলো তোমাদের কাছে পৌঁছে দেব, মাথায় রাখবে সেদিনই সব সময় এই প্রশ্নগুলো মুখস্থ করার চেষ্টা করবে। দেখো, এখানেও যদি তুমি খুব সুন্দর করে ক্লাসটা করো, পয়েন্টগুলো ভালো ভালো করে বোঝার চেষ্টা করো, এখানেও কিন্তু তোমার অনেকটা মুখস্থ হয়ে যাবে। চলো দেখা যাক তোমাদের জন্য প্রথম অধ্যায় থেকে আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা রেখেছি সেই প্রশ্নটা হচ্ছে মহারানীর ঘোষণাপত্র। দেখো, এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবছর। মহারানীর ঘোষণাপত্র অর্থাৎ 1857 সালে যখন মহাবিদ্রোহ সংঘটিত হয়, সেই মহাবিদ্রোহের পরে যখন দেখতে পারলো যে ব্রিটিশদের উপরে ভারতীয়রা ক্ষিপ্ত, অর্থাৎ এই ক্ষিপ্ততা যাতে কমানো যায় সেই জন্য কি করে, মহারানী ভারতে আসে, অর্থাৎ তার ঘোষণাপত্রের মাধ্যমে সে ভারতবাসীর মনকে জয়লাভ করার চেষ্টা করে। তো দেখো কি বলেছে এখানে, ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া 1858 সালের 2রা নভেম্বর ভারতের এলাহাবাদে এসে তার প্রতিনিধি লর্ড ক্যানিংকে নিয়ে একটি ঘোষণাপত্র পাঠ করান। তাহলে এটা মাথায় রাখবে, কাকে নিয়ে? লর্ড ক্যানিংকে নিয়ে একটা ঘোষণা দেন, যা মহারানীর ঘোষণা নামে পরিচিত। এই ঘোষণাপত্রের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দেখো আমরা জানি যে ভারতে ব্রিটিশরা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে কিসের জন্য এসেছিল? ব্যবসায়িক উদ্যোগের জন্য এসেছিল, ব্যবসা করতে এসেছিল। এবং কিভাবে ব্যবসা করতে? একসাথে শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা করতো, সেই একচাটিয়া বাণিজ্য তাদের কাছ থেকে কেড়ে নিয়ে দেখো বাতিল করে কি করে, ভারতে সরাসরি ব্রিটিশ রাজত্বের হাতে আনা হয়। অর্থাৎ এরপর থেকে ব্রিটিশরা সরাসরি রাজত্ব করা শুরু করে ভারতে। এর আগে কোম্পানি শাসন করত এবং এই মহাবিদ্রোহের পরে অর্থাৎ এই ঘোষণাপত্রের পরে কোম্পানির শাসন কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, সরাসরি ব্রিটিশ শাসন শুরু হয়। তো দেখো আমাদের এই ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু, এই ঘোষণাপত্রের কয়েকটি মূল বিষয়বস্তু হলো, এখানে সুন্দর করে পয়েন্ট করে এভাবে লিখবে। দেখো, প্রথম যে পয়েন্ট আসে শাসন পরিবর্তন। দেখো, শাসন পরিবর্তন কিন্তু আমরা অলরেডি আগে বুঝতে পেরেছি। কি শাসন পরিবর্তন? যে আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে শাসন করতো, এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে যাবে, কে আসবে? আমাদের ব্রিটিশ শাসন। অর্থাৎ দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিও যে অর্থাৎ একটা মুদ্রার এপিঠ ওপিঠ, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো ব্রিটিশের, তাকে সরিয়ে নিয়ে সরাসরি কারা রাজত্ব করবে? এবার ব্রিটিশরা। কেমন? দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ক্ষমতা বাতিল করে ব্রিটিশ শাসন ক্ষমতা অর্থাৎ ভারতের শাসন বা সরাসরি ব্রিটিশ মহারানীর হাতে চলে যায়। দেখো, আমরা যদি একটু ভাবি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথাকার? ব্রিটিশদেরই তো। তো সেই কোম্পানিটাকে কি করতেছে? সরিয়ে দিয়ে এবার সরাসরি ব্রিটিশরা শাসন করছে। আর আমরা এই কোম্পানির ভারতে আসা কোম্পানির সাথে ব্রিটিশরা কিভাবে আস্তে 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 কোম্পানিটাকে সরিয়ে দিল, এরকম অনেক এরকম কাহিনী আছে, সেটা আমাদের পাঠ্য বিষয়ে এখানে নেই। তোমরা পরে যখন কম্বাইন্ডের ক্ষেত্রে পড়ালেখা করবে তখন এই জিনিসটা ভালো করে বুঝতে পারবে যে একবারে তো একটা কোম্পানিকে অন্য একটা দেশ থেকে তাড়ানো যায় না, কারণ কি তারা অনেক টাকা সে দেশে ইনভেস্ট করেছে। আস্তে 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 করে রাখি করেছে, একটা একটা জিনিসের উপরে তার একসাথে বাণিজ্য কেড়ে নিয়ে তারপরে কি করেছে, আস্তে আস্তে তাকে ভারত থেকে আহ বিতাড়িত করেছে এবং ব্রিটিশ সরাসরি নিজে হাতে ক্ষমতা তুলে নিয়েছে। দেখো, নেক্সট যে পয়েন্ট আছে, ধর্মীয় স্বাধীনতা। দেখো, ভারতবাসীর ধর্মীয় স্বাধীনতায় ব্রিটিশ সরকার হস্তক্ষেপ করবে না বলে আশ্বাস দেন। দেখো, হস্তক্ষেপ করবে না তার মানে হস্তক্ষেপ করতো। অর্থাৎ আমাদের ভারতবর্ষে যে যারা হিন্দু সম্প্রদায় বলো, তারপর আমরা জানি সাঁওতালরা ছিল, এরা সব যে ধর্মের মানুষগুলো ছিল, এই ধর্মের মানুষকে তারা তাদের অর্থাৎ খ্রিস্টান ধর্মে নেওয়ার চেষ্টা করতো। তো এই যে যখন মহারানী বুঝতে পারলো যে ভারতীয়রা ব্রিটিশদের উপরে একটা ক্ষিপ্ত মেজাজে আছে, তো এখন যদি এই ধর্ম প্রচার করা হয় তাহলে তাদের রাগ আরো বেড়ে যাবে। তো তাই কি করতে হবে, যে এদের এই ধর্মীয় স্বাধীনতার উপরে কোনোভাবে কোনো হস্তক্ষেপ করা যাবে না। তাই তাদের ধর্মীয় স্বাধীনতা দিয়ে দিল মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে।
দেখো সাধারণ সাধারণ ক্ষমা, এখানে সাধারণ ক্ষমা হবে শুধুমাত্র হিংসাত্মক কাজে যুক্ত ব্যক্তি ছাড়া সকলেইকে মুক্তি দেওয়া হবে। অর্থাৎ মহাবিদ্রোহের সময় যে সমস্ত ভারতীয়রা মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিল, আমরা ভালো করে জানি নৌ বিদ্রোহের বিভিন্ন মানুষ, তারপরে ভারতবর্ষের বিভিন্ন শ্রেণীর মানুষ এই আন্দোলনে যোগদান করেছিল। এই যে যারা যোগদান করেছিল, যারা হিংসাত্মক কাজে যুক্ত ছিল, তাদের ছাড়া প্রত্যেকটা মানুষকে কি করা হবে? ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ তারপর দেখো কি প্রশাসনিক পরিবর্তন, ভারতের প্রশাসনিক সরাসরি ব্রিটিশ সরকারি নিয়ন্ত্রণে আসে এবং ভারতে ব্রিটিশ রাজত্ব নীতি ও উদ্দেশ্য এই ঘোষণাপত্রে তুলে ধরা হয়। অর্থাৎ প্রশাসনিক সরাসরি কার কাছে আছে? ব্রিটিশ সরকারের কাছে। এর আগে কার কাছে ছিল? আমরা জানি কোম্পানির কাছে ছিল। অর্থাৎ প্রত্যেকটা জিনিস কোম্পানির কাছ থেকে সে নিয়ে কেড়ে নিয়ে ব্রিটিশ সরাসরি শাসন শুরু করে ভারতে। তো তাই আমরা বলতে পারি যে 1858 সাল থেকে ব্রিটিশ শাসন শুরু হয় আর কোম্পানির শাসন অবসান হয়। তো দেখো এই যে মহারানীর ঘোষণাপত্র ছিল, এই ঘোষণাপত্রের তাৎপর্য কি ছিল? দেখো আমাদের আরো অনেক তাৎপর্য আছে এখানে, যে ভারতকে পূর্ণ ডোমিনিয়নে অন্তর্ভুক্ত করা হয়, অর্থাৎ ডোমিনিয়ন দেওয়া হয়। তো এরকম আরো তুমি পয়েন্ট লিখতে পারো। যেহেতু এই অধ্যায় থেকে আমাদের 3 নাম্বার আর 4 নাম্বারের প্রশ্ন ছাড়া কোনো ধরনের প্রশ্ন পড়বে না, তো সেহেতু আমি তোমাদের এখানে খুব একটা বড় করে প্রশ্নগুলো লিখছি না। কেননা দেখো আমাদের পরীক্ষায় অনেকগুলো প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারই আমাদের কি করতে হবে? করে আসতে হবে। তো দেখো একটা কথা সবসময় মাথায় রাখবে যে তুমি দুটো প্রশ্ন খুব সুন্দর করে লিখলে, একটা প্রশ্ন লিখতে পারলে না, সেভাবে কিন্তু তুমি মার্কটা কি পাবে? পরীক্ষায় কম পাবে। কারণ কি দুটো প্রশ্ন তুমি যত সুন্দর করে লেখো না কেন, 4 নম্বরের দুটো প্রশ্ন তুমি কত পাবে? হাইয়েস্ট 8 মার্ক পাবে। কিন্তু তুমি যদি 3টে প্রশ্নের অ্যান্সার করো, তাহলে কি 12 মার্কের অ্যান্সার করছো, তার মানে কি এখানে 9ও পেতে পারো, 10ও পেতে পারো, আবার কি 12ও পেতে পারো। তো সবসময় মাথায় রাখবে প্রত্যেকটা প্রশ্ন, একটা প্রশ্ন খুব বড় করে না লিখে প্রত্যেকটা প্রশ্ন মিডিয়াম করে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমাদের কি করতে হবে? সুন্দর করতে হবে। এবং তোমার পরীক্ষায় এই যে 3 নাম্বার এবং 4 নাম্বারের প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্ন উপযোগী, অর্থাৎ যতটুকু লিখলে, সুন্দর করে লিখলে ফুল মার্ক পাওয়া যাবে, সেইভাবেই তোমাকে প্রশ্নগুলো দেওয়া আছে। আর এইভাবেই যদি তুমি সুন্দর করে লিখতে পারো, আশা করি তোমাকে অবশ্যই ফুল মার্ক দেবে। যেহেতু দেখো আর্টস এর বিষয়গুলো একটা কথা সবসময় মাথায় রাখবে যে লেখার ভিতরে একটা সৌন্দর্য থাকতে হবে, যে সুন্দর করে পয়েন্ট গুলো দিতে হবে, অর্থাৎ যে পয়েন্টের সাথে আন্ডারলাইন করতে হবে, এই যে জিনিসগুলো, অর্থাৎ 2 ধরনের কালি ব্যবহার করবে, এই ব্যাপারগুলো তোমার অবশ্যই থাকতে হবে। এবার দেখো তাৎপর্য কি আছে? তাৎপর্য আমরা অলরেডি আগে থেকে বুঝতে পেরেছি। দেখো মহারানীর ঘোষণায় 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ভারতে ব্রিটিশ শাসনের পরিবর্তনকে নির্দেশ করে। অর্থাৎ এই যে সিপাহী বিদ্রোহের পরে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে গেল, আসলো কারা? ব্রিটিশ শাসন। সেই পথটাকেই তো কে করে দিল? উন্মুক্ত করে দিল কে? আমাদের এই মহারানীর ঘোষণার মাধ্যমে। দেখো এই ঘোষণায় ভারতের ইতিহাসে ব্রিটিশ শাসন ও দেশবাসীর মধ্যে একটা নতুন সম্পর্কের সূচনা হয়। দেখো এর আগে দেশবাসীর সাথে সম্পর্ক ছিল কার? ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এবার দেশবাসীর সাথে সম্পর্ক আছে কার? ব্রিটিশ শাসনের। তার মানে একটা নতুন সম্পর্কের ভিতরে চলে আসলাম আমরা, অর্থাৎ কারা? ভারতীয়রা এবং ব্রিটিশ। তো দেখো এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র। এটা 3 নাম্বারেরও আসতে পারে, 4 নাম্বারেরও আসতে পারে। এই প্রশ্নটা খুব সুন্দর করে রেডি করো, আর আমি তৈরি করি তোমার পরের প্রশ্নটা। তুমি এই প্রশ্নটা রেডি করতে করতে তোমার কাছে আমি অন্য একটা প্রশ্ন পৌঁছে দেবো। তত সময় এই প্রশ্নটা তুমি দেখো, নিজের থেকে খুব সুন্দর করে নোটস করো, এবং যদি পারো কমেন্টস এর মাধ্যমে জানিও যে এই প্রশ্নটা তুমি মুখস্থ করেছো কিনা। আর যদি কোনো সমস্যা থাকে সেটাও অবশ্যই জানাবে। ধন্যবাদ।